নজিরবিহীন সামরিক প্রস্তুতির হুঁশিয়ারি তেহরানের, জালিয়াত ছারখারের হুঙ্কার হিজবুল্লাহর, ঝুঁকি নেবে কি ওয়াশিংটন? ভেনেজুয়েলায় গোপন অস্ত্র ব্যবহারের খবরে তোলপাড়, আছে সামরিক সরঞ্জাম অকেজ করার ক্ষমতা, বাস্তবে অস্তিত্ব আছে কি? ভারতে সুফি মাজারে উগ্র হিন্দুদের তাণ্ডব, নীরব কেন্দ্রীয় সরকার, বেছে বেছে মুসলিম স্থাপনায় হামলা কি তবে বড় ঝড়ের পূর্বাভাস? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের কাছাকাছি মার্কিন রণতরীর অবস্থান ঘিরে উত্তেজনার পারদ এখন চরমে। পরিস্থিতি তেহরানের প্রতিকূলে মনে হলেও আদতে মার্কিন বাহিনীর হামলার চেষ্টা সহজ হবে না বলে জোরালো দাবি করছে ইরান। বলা হচ্ছে, সম্ভাব্য হামলা প্রতিরোধে যে মাত্রায় প্রস্তুতি নেওয়া হয়েছে তার ধারণাও নেই ওয়াশিংটনের। ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে শত্রুপক্ষকে প্রতিশোধের আগুনে ছারখার করার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। চরম আত্মবিশ্বাসী এমন হুমকির ভিত্তি কি? সার্বিক পরিস্থিতিতে হামলা চালানোর ঝুঁকি নেবে কি ওয়াশিংটন? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ইরানের নিরাপত্তা বাহিনী। পারস্য উপসাগরে রণতরী পৌঁছালেও তেহরানের মাটিতে আকস্মিক হামলা চালাতে পারবে না ওয়াশিংটন। সোমবার ইরানের একজন সেনা কর্মকর্তা এই তথ্য দিয়ে বলেন, পারস্য ওমান উপসাগর ইরানের জন্য পরিচিত ও নিয়ন্ত্রিত পরিবেশ। এসব স্থানে রণতরী, ভারী সরঞ্জাম সহ সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পর্কে ধারণা নেই যুক্তরাষ্ট্রের। শুধু শত্রুর হামলার সময় নয়, বরং অনেক আগেই শত্রুর কার্যক্রম নজরদারিতে রাখে তেহরান। ইরানের স্থল সীমান্তে আছে ইরাক, তুরস্ক, পাকিস্তান সহ 7টি দেশ, আর জলসীমান্তে আছে ক্যাম্পিয়ান সাগর, পারস্য উপসাগর ও ওমান উপসাগর। বর্তমানে মধ্যপ্রাচ্য হয়ে পারস্য উপসাগরে আছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরানের দাবি, তাদের নিরাপত্তা বাহিনী এসব অঞ্চলে ট্র্যাক করার সক্ষমতা রাখে, যে কারণে যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালাতে পারবে না। মার্কিন বাহিনী কোনো হামলা শুরু করলে সেটা দ্রুত গতিতে প্রতিহত করবে ইরান। এছাড়া তেহরানের ওই সেনা কর্মকর্তা বলেন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকি পর্যবেক্ষণ করছে ইরান এবং সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্র নৌবহর পাঠালেও হামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইরান নমনীয় হয়ে একটি চুক্তিতে যাবে বলে ধারণা প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, অর্থনৈতিক দুর্বলতা দিয়ে দেশটিকে দুর্বল ভাবার সুযোগ নেই। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে গোটা অঞ্চল জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে হিজবুল্লাহ প্রধান বলেন, ইরানের দিকে হামলা মানে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা। ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে মন্তব্য রাশিয়ার। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংযত থেকে আলোচনায় বসার আহ্বান জানান। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ডিসকম্বো বুলেটর, বিদঘুটে এই শব্দের মানে জানেন কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি গোপন অস্ত্র এটি, যা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে ব্যবহার করেছে মার্কিন বাহিনী। তার এই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা আর গুঞ্জন। আদৌ কি এমন কোনো অস্ত্রের অস্তিত্ব আছে? এই অস্ত্রের বিশেষত্ব কি? বিস্তারিত জানাচ্ছেন হিজল জুবায়ের। ডিসকম্বো বুলেটর, সামরিক বিশ্লেষকদের দুনিয়ায় এই শব্দটি এখন সবচেয়ে আলোচিত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে রহস্যময় গোপন এই অস্ত্রটি ব্যবহার করেছে মার্কিন বাহিনী। আর কেউ নয়, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই জানিয়েছেন এমন চাঞ্চল্যকর কথা। ফলে এটি আর গুজবের পর্যায়ে নেই। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডিসকম্বো বুলেটর নামের ওই অস্ত্র শত্রুপক্ষের সামরিক সরঞ্জামগুলো সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দিয়েছিল, যার ফলে অভিযান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়। তবে ডিসকম্বো বুলেটর ঠিক কী ধরনের অস্ত্র সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে তিনি অস্বীকৃতি জানান। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই অস্ত্রের কার্যকারিতা নিয়ে প্রকাশ্যে কথা বলার এখতিয়ার তার নেই। তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে। তবে ট্রাম্পের দাবিকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেনি মার্কিন প্রশাসন। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে জানিয়েছেন, ট্রাম্প সম্ভবত বিভিন্ন সামরিক সক্ষমতা ও প্রযুক্তির সম্মিলিত ব্যবহারকেই গোপন অস্ত্র হিসেবে তুলে ধরেছেন। ওই কর্মকর্তার দাবি, আলাদা করে ডিসকম্বো বুলেটর নামে কোনো অস্ত্রের অস্তিত্ব নেই। তার ভাষ্য অনুযায়ী অভিযানের সময় যুক্তরাষ্ট্র মূলত সাইবার প্রযুক্তি ব্যবহার করে ভেনেজুয়েলার আগাম সতর্কতা ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে তোলে। পাশাপাশি মাঠে থাকা সেনাদের মধ্যে
মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে শব্দ তরঙ্গ ভিত্তিক বিদ্যমান সনিক প্রযুক্তিও কাজে লাগানো হয়। সিএনএন জানিয়েছে মার্কিন সেনাবাহিনী বহু বছর ধরেই অ্যাক্টিভ ডিনায়াল সিস্টেম এডিএস নামের একটি বিশেষ তাপবিকিরণ প্রযুক্তি ব্যবহার করে আসছে। এটি প্রাণঘাতী নয় বলে দাবি করা হয়। এই অস্ত্র বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে এক ধরনের অদৃশ্য রশ্মি ছড়িয়ে দেয়, যা মানুষের ত্বকে তীব্র গরম অনুভূতি সৃষ্টি করে এবং স্থান ত্যাগ করতে বাধ্য করে। তবে মাদুরোকে আটক করার অভিযানে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মাদুরো অপহরণ অভিযানের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। সে কারণেই এ নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ওই অভিযানের দিন কয়েক পরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করেন। সেই পোস্টে নিজেকে মাদুরোর নিরাপত্তারক্ষী দাবি করা এক ব্যক্তির সাক্ষাৎকার ছিল। ওই ব্যক্তি দাবি করেন, মার্কিন অভিযানে এমন এক ধরনের অস্ত্র প্রয়োগ করা হয়েছিল যা তীব্র শব্দ তরঙ্গের মতো অনুভূত হয়। তার ভাষায়, সে সময় তার মনে হচ্ছিল মাথা ভেতর থেকে ফেটে যাবে। নিরাপত্তারক্ষীদের নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে এবং শরীর অবশ হয়ে আসে। সিএনএনের তথ্য অনুযায়ী ৩ জানুয়ারির ওই অভিযানে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক শক্তি ব্যবহার করে। ২০টি স্থল ও সামুদ্রিক ঘাঁটি থেকে একযোগে বোমারু ও নজরদারি বিমান সহ ১৫০টির বেশি উড়োজাহাজ আকাশে ওড়ে। ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চলে সম্ভাব্য বিমান প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার কথাও উঠে এসেছে। মাদুরো যেখানে অবস্থান করছিলেন সেই ফোর্টিউনার সামরিক কমপ্লেক্সে অবতরণের সময় হেলিকপ্টার থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গোলাবর্ষণের শব্দও শোনা যায়। তবে অভিযানের নির্দিষ্ট মুহূর্তগুলো, মাদুরোকে ঠিক কোথা থেকে আটক করা হয়েছে এবং ভেতরে প্রবেশের পর কিভাবে পুরো অপারেশন পরিচালিত হয়েছে, এসব বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সব মিলিয়েই গোপন এক অস্ত্র ব্যবহারের বিষয়টি নিয়ে বিভিন্ন রকম গুঞ্জন ডালপালা মেলছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। শুধু প্রতিবেশী নয়, বিশ্বের দেশে দেশে হিন্দু অধিকার নিয়ে চরম প্রতিক্রিয়াশীল ভারতে এবার হামলা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক ১৫০ বছরের পুরনো সুফি মাজারে। এবারও অভিযোগের তীর উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। উত্তরাখণ্ডের মুসৌরিতে অষ্টাদশ শতকের কবি ও দার্শনিক বাবা বুল্লে শাহের মাজার গুড়িয়ে দিতে হামলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে ধর্মগ্রন্থ। এরপর দায় সারা মামলাতেই দায়িত্ব সেরেছে স্থানীয় প্রশাসন। মানবতার বার্তা দেয়া স্থাপনাকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী হামলা কেন টার্গেট করছে? ধারাবাহিক হামলা কি তবে ভারতের মুসলিমদের ভয়ঙ্কর পরিণামের আগাম বার্তা? বিস্তারিত শাহরিয়ার আমান সানির ডেস্ক রিপোর্টে। এবার ভারতে গুড়িয়ে দেওয়া হলো আরও এক মাজার। উত্তরাখণ্ড রাজ্যের মুসৌরিতে অষ্টাদশ শতকের সুফি দার্শনিক ও কবি বাবা বুল্লে শাহের মাজার উগ্র হিন্দুত্ববাদীদের হামলার শিকার হয়েছে। হামলাকারীরা হাতুড়ি ও লোহার রড ব্যবহার করে মাজারটি ভাঙচুর করে এবং সেখানে সংরক্ষিত ধর্মীয় বইও ছিঁড়ে ফেলে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, গত ২৪ জানুয়ারি মুসৌরির উইনবার্গ অ্যালেন এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে অবস্থিত ওই মাজারে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হামলাকারীরা পরিকল্পিতভাবে স্থাপনাটিতে ভাঙচুর চালায়। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে হরিওম, শিবায়ু ও শ্রদ্ধা নামের ৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গোষ্ঠীগত সম্প্রীতি বিনষ্ট, জনশান্তি ব্যাহত এবং ধর্ম অবমাননার উদ্দেশ্যে উপাসনালয় ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাজার ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে হিন্দু রক্ষা দলের প্রধান পিঙ্কি চৌধুরী মন্তব্য করেন, তার হিন্দু রক্ষা দল বুল্লে শাহকে পাকিস্তানে ফিরিয়ে দিয়েছে। এ ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বাবা বুল্লে শাহ কমিটির সভাপতি রাজত আগরওয়াল। তিনি জানান, এটি শুধু একটি ধর্মীয় স্থাপনায় হামলা নয়, বরং মুসৌরির শান্ত পরিবেশ নষ্ট করার গভীর ষড়যন্ত্র। হিন্দুত্ববাদী সংগঠনগুলো এর আগেও মাজারটি সম্প্রসারণের বিরোধিতা করে দাবি করেছিল এটি অবৈধভাবে সরকারি জমিতে নির্মিত। তবে কমিটির পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে। রাজত আগরওয়ালের দাবি, মাজারটি একটি বেসরকারি স্কুলের জমিতে অবস্থিত এবং বহু বছর আগে স্কুল কর্তৃপক্ষের অনুমতিতেই এটি স্থাপন করা হয়। প্রশাসনিক তদন্তেও দখলদারির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে এত গুরুতর সাম্প্রদায়িক হামলার পরও কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে যতটা সোচ্চার, নিজ দেশে এমন পরিস্থিতিতে ততটাই নীরব মোদী সরকার। মানবাধিকার কর্মী ও বিশ্লেষকদের মতে মোদী সরকারের এই নীরবতা দেশের সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনায় ধারাবাহিক হামলার ঘটনায় কার্যত দায়মুক্তির সংস্কৃতিকে উস্কে দিচ্ছে। সুফি কবি ও চিন্তাবিদ বাবা বুল্লে শাহ ১৭৫৭ সালে মৃত্যুবরণ করেন। তার মূল কবর পাকিস্তানের কাসুরে অবস্থিত। মানবতা, আত্মপরিচয় ও সাম্প্রতিক সম্প্রীতির বার্তায় সমৃদ্ধতার দর্শন আজও উপমহাদেশ জুড়ে সমানভাবে প্রাসঙ্গিক। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথের পর থেকে বাড়তি শুল্কের শাস্তিকে মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রভাব মুক্ত করতে এবার কানাডার উদ্দেশ্যে একই অস্ত্রের প্রয়োগ নিরাশ করেনি তাকে। ফলাফল হাতে নাতে বেজিংয়ের সাথে মেগা ডিলের যাত্রাপথে নাটকীয় ইউটার্ন নিয়েছে অটোয়া। বিস্তারিত জানাচ্ছেন মীর ফজলে রাব্বি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুঙ্কারে এবার চীনের সাথে মেগা ডিল থেকে ইউটার্ন নিল কানাডা। বেইজিংয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে গিয়ে হোয়াইট হাউসের তোপের মুখে পড়ার ভয়ে শেষ পর্যন্ত রক্ষণাত্মক অবস্থানে গেল মার্ক কার্নির সরকার। গত ১৪ থেকে ১৭ জানুয়ারি চীনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সফর সম্পন্ন করেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সফরের তৃতীয় দিনে রাজধানী বেইজিংয়ে গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেন দুই দেশের প্রধানমন্ত্রী, যা ছিল যুক্তরাষ্ট্রের বলয় থেকে কানাডার কিছুটা সরে আসার স্পষ্ট ইঙ্গিত। তবে কার্নির চীন সফরের পর কানাডার পণ্যের উপর ১০০% শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, কানাডা যদি বেইজিংয়ের সাথে কোনো বাণিজ্য চুক্তিতে অগ্রসর হয় তবে দেশটিকে চরম মূল্য দিতে হবে। ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পর এবার চীনের সাথে সম্ভাব্য বড় চুক্তি থেকে সরে আসলো কানাডা। ২৫ জানুয়ারি বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কার্নি বলেন, চীনের সাথে কোনো ধরনের মুক্ত বাণিজ্য চুক্তিতে যাওয়ার পরিকল্পনা নেই কানাডার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। কার্নি জোর দিয়ে বলেন, চীনের সাথে বর্তমান সমঝোতাটি কেবল গত কয়েক বছরে তৈরি হওয়া কিছু বাণিজ্যিক জটিলতা সংশোধনের অংশমাত্র। একে কোনোভাবেই বড় আকারের মুক্ত বাণিজ্য চুক্তি বলা চলে না। বিশেষ করে কানাডার কৃষিপণ্য ও সি ফুডের ওপর চীনের আরোপিত উচ্চ শুল্ক কমানোর বিনিময়ে সীমিত সংখ্যক চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ দেওয়া হয়েছে, যা কোনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক চুক্তির পর্যায়ে পড়ে না। তবে চীনের সাথে চুক্তি থেকে সরে আসাকে কানাডার বিরোধী দলগুলো নতি স্বীকার হিসেবে গণ্য করছে। সেই সাথে এটি কানাডার স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে বড় বিতর্ক তৈরি করছে। কানাডার প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পইলিভ্রে প্রধানমন্ত্রী মার্ক কার্নির এই পিছুহটাকে তার নেতৃত্বের ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছেন। বিরোধী দলগুলোর মতে ট্রাম্পের এমন প্রকাশ্য অবমাননার পরও শক্ত কোনো প্রতিবাদ না জানিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে আসা কানাডার সার্বভৌমত্বকেই প্রশ্নবিদ্ধ করছে। একদিকে ট্রাম্পের শুল্কের ভয়, অন্যদিকে দেশের ভেতরে শক্তিশালী নেতাদের চাপ। এই দ্বিমুখী সংকটে পড়ে মার্ক কার্নির স্বাধীন পররাষ্ট্রনীতি এখন কার্যত অস্তিত্ব সংকটে। বিশ্লেষকদের মতে কানাডার এই পিছুহটা সাময়িকভাবে ট্রাম্পের রোষানল থেকে দেশটিকে বাঁচালেও দীর্ঘমেয়াদে এটি কানাডাকে পুরোপুরি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল করে তুলতে পারে। এর ফলে কানাডা একদিকে যেমন চীনের বিশাল বাজার হারাবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে নিজের দর কষাকষির ক্ষমতাও বিসর্জন দেবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। 18 বছর ধরে স্থবির ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ অবশেষে সই হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে ইউরোপের সাথে সম্পর্ক গভীর করার এই উদ্যোগ নিল নয়াদিল্লি। মঙ্গলবার দিল্লিতে সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তির ঘোষণা দেন। এতে ইইউভুক্ত 27টি দেশ এবং ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য সুবিধা চালু হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, চুক্তির আওতায় রাসায়নিক পদার্থ, যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম, উড়োজাহাজ ও মহাকাশযানের যন্ত্রাংশের শুল্ক প্রত্যাহার করা হবে। আর আমদানি শুল্ক কমে যাওয়ায় ভারতের বাজারে কমবে ইউরোপীয় গাড়ি, যন্ত্রপাতি ও কৃষিজাত খাদ্যপণ্যের দাম।
বিপরীতে ইউরোপের বাজারে রপ্তানি করা ভারতের টেক্সটাইল, চামড়া, সামুদ্রিক পণ্য, হস্তশিল্প ও অলংকারের শুল্ক কমাবে অথবা সম্পূর্ণ প্রত্যাহার করবে। এই চুক্তিকে ঐতিহাসিক বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকাশ অভিযানের ইতিহাস পড়েছেন অথচ লাইকার নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না হয়তো। ইতিহাসের অংশ লাইকার অর্জন পাঠ্য বই আর তথ্যচিত্রে থাকলেও অবলায়ী প্রাণীটির করুণ পরিণতি জানেন কজন? মহাকাশ জয়ের উন্মাদনায় পরাশক্তিদের অর্জন আর রাজনীতির দৌড়ে নীরব বলি হয়েছিল লাইকা। কিভাবে একটি বেওয়ারিশ কুকুর মস্কোর রাস্তা থেকে পৌঁছে গেল মহাকাশে? কেন রাখা হয়নি তার পৃথিবীতে ফেরার সুযোগ? কি ঘটেছিল লাইকাকে বহনকারী মহাকাশযান স্পুটনিক 2 এর ভেতরে? ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। একটি পথকুকুর যাকে চিনেছিল পুরো বিশ্ব, কিন্তু বিখ্যাত হওয়ার পরও তাকে বরণ করতে হয়েছিল এক করুণ ভাগ্য। লাইকা নামের কুকুরটি ছিল মহাকাশে যাওয়া প্রথম প্রাণী। নীরব মহাকাশের অন্ধকারে আজও যেন ভেসে বেড়ায় লাইকার গল্প। ঠিক কী ঘটেছিল এই নভোচারী কুকুরের ভাগ্যে? লাইকা ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কোর রাস্তায় ঘুরে বেড়ানো একটি সাধারণ পথকুকুর। ঠান্ডা সহ্য করতে পারা, কম খাবারে বেঁচে থাকা এবং কঠিন পরিবেশে টিকে থাকার ক্ষমতার জন্য সোভিয়েত বিজ্ঞানীরা তাদের এক্সপেরিমেন্টের জন্য পথকুকুরদেরই বেছে নিয়েছিলেন। লাইকা তাদেরই একজন। 1950-এর দশকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল কোল্ড ওয়ার। এরই একটি অংশ ছিল স্পেস রেস। সোভিয়েতরা তখন আমেরিকার আগে মহাকাশে জীবিত প্রাণী পাঠিয়ে বিশ্বকে চমকে দিতে চেয়েছিল। মহাকাশ গবেষণার এই প্রতিযোগিতায় জেতার লক্ষ্যেই শুরু হয় স্পুটনিক মিশন। স্পুটনিক 1 ছিল পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ, আর তার ঠিক 1 মাসের মাথায় 1957 সালের 3 নভেম্বর উৎক্ষেপণ করা হয় স্পুটনিক 2। আর এই মহাকাশযানই ছিল লাইকা। হিস্ট্রি চ্যানেলে প্রকাশিত একটি প্রতিবেদন মতে স্পুটনিক 2 খুব তাড়াহুড়ো করে বানানো হয়েছিল এবং এটিকে পৃথিবীতে ফিরিয়ে আনার ব্যবস্থাই রাখা হয়নি। অর্থাৎ কুকুরটির জন্য এটি ছিল না ফেরার যাত্রা। লাইকার প্রশিক্ষণও ছিল কঠোর ও নির্মম। তাকে ছোট ছোট খাঁচায় আটকে রাখা হতো যেন সংকীর্ণ ক্যাপসুলে থাকার অভ্যাস হয়। প্রচণ্ড শব্দ, কম্পন আর কৃত্রিম মধ্যাকর্ষণ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। খাবার দেয়া হতো বিশেষ জেলির মতো পদার্থ, যা মহাকাশে খাওয়া সম্ভব। স্মিথসোনিয়ান ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, লাইকার শরীরে সেন্সর লাগানো ছিল যাতে তার হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস ও রক্তচাপ পর্যবেক্ষণ করা যায়। উৎক্ষেপণের দিন লাইকা ছিল সম্পূর্ণ একা। পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে সে যখন কক্ষপথে পৌঁছায় তখন মানবজাতি উল্লাসে মেতে ওঠে। সোভিয়েত গণমাধ্যমগুলো দাবি করেছিল লাইকা কয়েকদিন মহাকাশে বেঁচে ছিল, শান্তিতে খাবার খেয়েছে এবং পরে পরিকল্পিতভাবে তাকে ঘুম পাড়িয়ে মৃত্যু দেয়া হয়। কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় এই গল্প ছিল মিথ্যা। নাসাতে প্রকাশিত একটি ঐতিহাসিক প্রতিবেদনে এবং পরবর্তীতে সোভিয়েত বিজ্ঞানীদের অনানুষ্ঠানিক স্বীকারোক্তিতে জানা যায়, উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যেই লাইকার মৃত্যু ঘটে। তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটির কারণে ক্যাপসুলের ভেতরের তাপমাত্রা ভয়াবহভাবে বেড়ে যায়। অতিরিক্ত গরম ও চরম মানসিক চাপে লাইকার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। সে কয়েক ঘন্টার বেশি বেঁচে ছিল না। প্রচণ্ড ভয় আর কষ্ট নিয়ে মারা যায় ছোট্ট কুকুরটি। লাইকার মরদেহ কখনোই পৃথিবীতে ফেরানো হয়নি এবং সেটা সম্ভবও ছিল না। স্পুটনিক 2 প্রায় 5 মাস পৃথিবীর চারদিকে ঘুরে শেষে মাঝ আকাশেই পুড়ে ছাই হয়ে যায়। লাইকার দেহ সেই আগুনেই হারিয়ে গিয়েছিল। তবে লাইকার আত্মত্যাগ বৃথা যায়নি। তার মৃত্যু মানুষকে বুঝতে সাহায্য করে জীবিত প্রাণী মহাকাশে কী ধরনের ঝুঁকির মুখে পড়ে। পরবর্তী মানব মহাকাশ অভিযানে তাপ নিয়ন্ত্রণ, জীবন রক্ষা ব্যবস্থা ও নৈতিক প্রশ্নগুলো গুরুত্ব পেতে শুরু করে। বিশ্লেষকদের মতে লাইকা পথ দেখিয়েছিল ইউরি গ্যাগারিনের মতো মানুষের মহাকাশ যাত্রার জন্য। আর তাই হয়তো মানুষের প্রতিটি মহাজাগতিক আবিষ্কারের পেছনে ছোট্ট এই কুকুরটিকেও অবদান দেওয়া হয়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এবছর একের পর এক ব্যতিক্রমী মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে বিশ্ববাসী। ধারাবাহিকভাবে দেখা যাবে 13টি পূর্ণিমা, সুপারমুন, ব্লু মুন আর চন্দ্রগ্রহণ। সব মিলিয়ে চাঁদের মায়াবী আলোর রূপান্তর হৃদয় হরণ হবে বছর জুড়ে। কখন দেখা যাবে স্লো মুন থেকে ব্লাড মুন, জানাচ্ছেন মোর্শেদ আলম। 2026 সালে আকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক অনন্য মহাজাগতিক দৃশ্যপট।
বছর জুড়ে দেখা যাবে মোট ১৩টি পূর্ণিমা, যার মধ্যে থাকবে ৩টি সুপারমুন, একটি বিরল ব্লু মুন এবং 2টি চন্দ্রগ্রহণ, যার মধ্যে একটি হবে পূর্ণ চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এটি হতে যাচ্ছে চাঁদের দৃষ্টিনন্দন এক বছর। লাইফ সায়েন্সের তথ্য মতে ২০২৬ সালের পরবর্তী পূর্ণিমা দেখা যাবে ১ ফেব্রুয়ারি। স্লুমুন নামে পরিচিত এই পূর্ণিমা বাংলাদেশ সময় ভোরের দিকে আকাশে উজ্জ্বল হয়ে উঠবে। একই সঙ্গে চাঁদের পাশে দেখা যাবে বিখ্যাত বিহাইভ ক্লাস্টার, যা রাতের আকাশে এক অপূর্ব দৃশ্য তৈরি করবে। এই বছরের পূর্ণিমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ৩ মার্চের ওয়ার্ম মুন, যা একই সঙ্গে পূর্ণ চন্দ্রগ্রহণের সাক্ষী হবে। তখন চাঁদ পৃথিবীর ছায়ায় ঢুকে লালচে রং ধারণ করবে, যাকে বলা হয় ব্লাড মুন। এছাড়া ৩১ মে দেখা যাবে বিরল ব্লু মুন। আর নভেম্বর ও ডিসেম্বরের পূর্ণিমা হবে সুপারমুন। তখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে এবং আকারে তুলনামূলক বড় ও উজ্জ্বল দেখাবে। ২০২৬ সালে আরও একটি আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে ২৭ থেকে ২৮ আগস্টে। তখন প্রায় পুরো চাঁদ পৃথিবীর ছায়ায় ঢুকে পড়বে। পাশাপাশি বছরটিতে 2টি চন্দ্রগ্রহণও ঘটবে, ফেব্রুয়ারিতে বলয় চন্দ্রগ্রহণ এবং আগস্টে পূর্ণ চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে চাঁদের প্রায় ২৯.৫ দিনের চক্রে ৮টি ধাপ রয়েছে। নতুন চাঁদ থেকে পূর্ণিমা এবং আবার ক্ষয়মান চাঁদ হয়ে নতুন চাঁদে ফিরে আসা। তবে পূর্ণিমার রাতে চাঁদের সবচেয়ে নাটকীয় রূপ দেখা যায়, যা যুগ যুগ ধরে মানুষের কল্পনা ও সংস্কৃতিকে প্রভাবিত করে এসেছে। ২০২৬ সালে তাই শুধু আকাশ নয়, মানুষের চোখ ও অনুভূতিও ভরে উঠবে চাঁদের আলোয়। এক বছরের আকাশ যেন হয়ে উঠবে মহাজাগতিক গল্পের জীবন্ত মঞ্চ। মোরশেদ আলম, বাংলা ভিশন। একে দেশের গণ্ডি পেরিয়ে রঙিন ডানায় হাজার হাজার মাইলের যাত্রা ধরা পড়েছে রিয়েল টাইমে। কোথায় যাচ্ছে, কোথায় থামছে, কিভাবে পাড়ি দিচ্ছে দীর্ঘ পথ, অতি ক্ষুদ্র স্মার্ট ট্যাগের কল্যাণে সকল তথ্য এখন বিজ্ঞানীদের হাতের মুঠোয়, যা শুধু প্রজাপতি নয়, পুরো প্রাণীজগতের জীবনচক্র বোঝার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে। মোরশেদ আলম জানাচ্ছেন বিস্তারিত। প্রজাপতির পিঠে বসানো হয়েছে ক্ষুদ্র এক যন্ত্র, যেন প্রকৃতির ডানায় প্রযুক্তির চোখ। আকাশে উড়ে যাওয়া এই রঙিন প্রাণীগুলোকে আর শুধু চোখে দেখে অনুমান করতে হচ্ছে না, এবার তাদের প্রতিটি যাত্রাপথ ধরা পড়েছে রিয়েল টাইমে। কোথায় যাচ্ছে, কোথায় থামছে, কত দূর উঠছে, সব তথ্য পৌঁছে যাচ্ছে গবেষকদের হাতে। প্রথমবারের মতো প্রজাপতির শরীরে বসানো হয়েছে অতি ক্ষুদ্র রেডিও ট্যাগ, যা ব্লুটুথ সংকেতের মাধ্যমে তাদের অবস্থান জানাচ্ছে। সৌরশক্তিতে চালিত এই যন্ত্র এতটাই হালকা যে প্রজাপতি উড়তে কোনো সমস্যা হচ্ছে না। স্মার্টফোন সহ আশপাশের যে কোনো রিসিভার এই সংকেত ধরতে পারছে, ফলে প্রজাপতির পুরো জীবনকাল জুড়েই তাদের চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। এই যুগান্তকারী গবেষণা পরিচালনা করছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মিয়ামি বিশ্ববিদ্যালয় ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। গবেষক ডক্টর নীল রসার জানান, প্রজাপতি নিয়ে তার গবেষণার অভিজ্ঞতা এবং প্রযুক্তি, ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহকারী আইলা ডুপোর্চের দক্ষতা একত্রিত করে এই প্রকল্পের সূচনা হয়। নতুন প্রযুক্তি হাতে আসার পরই তারা বুঝতে পারেন এতদিন অজানা থাকা প্রজাপতির রহস্য এবার উন্মোচিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে মোনার্ক প্রজাপতি কানাডা ও যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মেক্সিকোতে পৌঁছায়, যা পোকামাকড়দের মধ্যে সবচেয়ে দীর্ঘ পরিযান হিসেবে পরিচিত। আশ্চর্যের বিষয় হলো তারা আগে কখনো এই পথ অতিক্রম না করেও কিভাবে নির্ভুলভাবে গন্তব্যে পৌঁছায়, তা এখনো বিজ্ঞানীদের বড় প্রশ্ন। নতুন প্রযুক্তিতে পাওয়া তথ্য ইন্টারেক্টিভ মানচিত্রে প্রদর্শিত হচ্ছে, যেখানে প্রজাপতির চলাচলের সুনির্দিষ্ট পথ, বিরতির স্থান এবং পরিবেশগত প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। গবেষকরা বলছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি ড্রাগন ফ্লাই বা পঙ্গপাল সহ অন্যান্য পোকামাকড়ের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, যা পরিবেশ গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গবেষকদের ভাষায় এটি শুধু প্রজাপতির নয়, বরং প্রাণীর চলাচল বোঝার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন। প্রকৃতি আর প্রযুক্তির এই মিলন যেন জীববৈচিত্র্যের অজানা রহস্য উন্মোচনের নতুন অধ্যায় শুরু করেছে, এমনটাই বলছেন গবেষকরা। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।